আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েল যৌথ হামলা করেছিল ইরানে। যুদ্ধের সেই শুরু, এক মাস কেটে গেছে। তারপর এই এক মাসে কে হারলো কে জিতলো সেই হিসাব নেওয়ার জন্য এই প্রতিবেদন। এখনো জয় পরাজয়ের চরম নিষ্পত্তি যাকে বলে সেটা হয়নি, সুতরাং কে হেরে গেল আর কে জিতলো বলা যায় না। মুষ্টিযুদ্ধের ভাষায় নকআউট মানে সম্পূর্ণ হার। যখন কেউ হারে না তখন এক এক রাউন্ডে কে এগিয়ে থাকে আর কে পিছিয়ে যায় তার জন্য পয়েন্ট দেয়া হয়। অনেক সময় নকআউট না হলেও পয়েন্টের ভিত্তিতে হার জিতের ফয়সালা হয়। ইরানে কে নকআউট হবে, আদৌ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে প্রথম মাসের যুদ্ধকে যদি প্রথম রাউন্ড ধরা হয় তবে দেখাই যায় কে এগিয়ে আছে এই প্রথম রাউন্ড অর্থাৎ প্রথম মাসটিতে। চলুন যাওয়া যাক আলোচনায়। প্রথমে দেখি ইরান যুদ্ধের প্রথম মাস কে কি হারালো। গত এক মাসে আমরা যা দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা নিয়ে ইরানের ওপর হামলা চালিয়েছিলেন, পরিস্থিতি কি আজও সেই জায়গায় আছে, নাকি এমন কিছু সমীকরণ সামনে এসেছে যা ট্রাম্প বা বিশ্ববাসী কল্পনাও করেনি। যুদ্ধের এই এক মাসে সারা বিশ্বের প্রতিটি দেশ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ঘটনা এবং এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে তথ্য উপাত্ত বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করব। ট্রাম্পের পরিকল্পনা বনাম বাস্তবতা। যুদ্ধের শুরুতেই ট্রাম্প সাহেব যা ভেবেছিলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে গেছে। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ নিয়ে। এটি মাত্র 33 কিলোমিটারের একটি সংকীর্ণ সমুদ্রপথ, কিন্তু বড় জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচলের জন্য এই 30 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটারের একটি গভীর পানির এলাকা রয়েছে, এখন যা পুরোপুরি ইরানের সীমানার মধ্যে পড়ে। ইরান সেই হরমুজ বন্ধ করে দিয়েছে এবং এখন সেখানে একটি টোল বুথ বসিয়েছে। তাদের দাবি তাদের সীমানা দিয়ে যেতে হলে এখন থেকে কর দিতে হবে এবং এই একটি সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির খতিয়ানটা একটু খতিয়ে দেখা যাক। বিগত এক মাসে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $500 বিলিয়ন। কোম্পানি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে। যদি শেয়ার বাজারের দিকে তাকান তবে সারা বিশ্বে প্রায় 5 থেকে 6 ট্রিলিয়ন ডলারের স্টক মার্কেট ভ্যালুয়েশন শেষ হয়ে গেছে। ভারতের পুরো অর্থনীতির সমান বা তার চেয়ে বেশি অর্থ মাত্র এক মাসে বিশ্ব বাজার থেকে উধাও হয়ে গেছে। এই যুদ্ধের চড়া মূল্য এখন সারা বিশ্বের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আর এর পেছনের কারণ ট্রাম্প এবং ইসরায়েলের যৌথ হামলা, ইরানে রেজিম চেঞ্জ করাবেন বলে। তেলের দাম ও আমেরিকার নীতি পরিবর্তন নিয়ে একটু দেখি। যুদ্ধের আগে তেলের দাম ছিল প্রতি ব্যারেল সর্বোচ্চ $65-66। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর তা $120 ছাড়িয়ে গেছে, মানে দ্বিগুণ হয়েছে, 100% প্রায় বৃদ্ধি। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রথমে বলেছিলেন ইরানকে 400 মিলিয়ন ব্যারেল ইমার্জেন্সি রিজার্ভ ছাড়ার জন্য, কিন্তু তাতে কাজ হয়নি। বাধ্য হয়ে আমেরিকা নিজের তৈরি নিয়ম ভেঙে ঘোষণা করেছে যে এখন থেকে যে কোনো দেশ রাশিয়া ও ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে, কোনো নিষেধাজ্ঞা নেই। এতদিন যাদের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা ছিল, বিশেষ করে ইরানের ওপর তো বটেই, আজ বিপদে পড়ে আমেরিকা তাদেরকেই, সেই ইরানকেও
তেল বিক্রির অনুমতি দিচ্ছে। এটি আমেরিকার নীতিগত বিশাল পরাজয়। এবার আসি 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রণকৌশলগত ভুলের ব্যাপারে। ট্রাম্পের প্রশাসন ইরানকে এবং হরমুজ প্রণালীর গুরুত্বকে অবমূল্যায়ন করেছে। তারা বুঝতে পারেনি এটা তাদের জ্ঞানের অভাব। তাদের ধারণা ছিল দ্রুত হামলা চালিয়ে ইরান সরকারকে পরিবর্তন এবং রেজিম চেঞ্জ করা যাবে, কিন্তু বাস্তবে ইরান আরো শক্তিশালী হয়ে পাল্টা আঘাত করেছে এবং এখনো সেই আঘাত চালিয়ে যাচ্ছে। আমেরিকার নীতি আজ অসংলগ্ন, বিভ্রান্তিকর। ট্রাম্প এক এক সময় বলছেন আমি ইরানকে ধ্বংস করে দিতে পারি, সেখানে আক্রমণের কোনো জায়গা নেই। পর মুহূর্তে বলছেন যে এখানে আলোচনা চলছে, তাদের সাথে যুদ্ধবিরতির আলোচনা চলছে। আবার পরক্ষণে বলছে আমরা যুদ্ধবিরতি চাই না, ইরান যুদ্ধবিরতির জন্য আলোচনা চাইছে। আবার ইরান বলছে আমাদের যুদ্ধবিরতি চাওয়ার কোনো প্রশ্নই নেই। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন দুবাই, সৌদি আরব, কুয়েত আজ বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার। দুবাইয়ের ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে, লাটে। কুয়েত এয়ারপোর্টে হামলা করেছে ইরান, দুবাই এয়ারপোর্টেও হামলা করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমেরিকা যে সুরক্ষা ছাতা দিয়েছিল বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে, এবং সেখানে ঘাঁটি তৈরি করতে দিয়েছিল, ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা, সেই ছাতা উড়ে গেছে প্রচন্ড ইরানি ঝড়ে। ইরানি সাইক্লোন সেই আমেরিকার ছাতা প্রায় উড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে আজ এই দেশগুলোকে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে ছুটতে হচ্ছে ইউক্রেনের কাছে, সাহায্য চাইতে হচ্ছে পাকিস্তানের, বাংলাদেশের। এটা যদি হার না হয় তবে হার বলে কাকে? ইরান নতি স্বীকার করার পরিবর্তে 15 দফার শান্তি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। শান্তি প্রস্তাব দিয়েছিল আমেরিকা, সেটা তো নাকচ করে দিয়েছে, উল্টে নিজে 5 দফা শর্ত দিয়েছে যুদ্ধ বন্ধ করবার জন্য। আমেরিকার দাবি তাদের মাত্র 13 জন সেনা নিহত এবং 300 জন আহত হয়েছে। হ্যাঁ, বেশ কয়েকটা যুদ্ধ বিমানকে ইরান ধ্বংস করেছে, তবে সেটাও আবার বলছে এটা নাকি ভুল করে তাদের নিজেদের লোকেরাই এটা করে ফেলেছে। কি অদ্ভুত ব্যাখ্যা। তবে অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন আসল সংখ্যাটি আরো বেশি, অনেক বেশি। ভয় দেখাতে মানবিকতার সব সীমা অতিক্রম করে গেছে আমেরিকা। আমেরিকার বোমারু বিমান বোমা ফেলেছে বাচ্চা মেয়েদের স্কুলে ইরানে, 160টি মেয়ে নিহত। অমার্জনীয় অপরাধ, অমার্জনীয়। যুদ্ধ এখন আর শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতিরা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর ফলে লোহিত সাগর, রেড সি এখন আর নিরাপদ নেই, যা বিশ্ব সরবরাহ ব্যবস্থাকে আরো পঙ্গু করে দিয়েছে। জ্বালানি সংকট ও এলএনজি বিপর্যয়ের দিকে দেখুন, যেটা বিশ্বের এখন একটা ভয়ঙ্কর একটা বিপর্যয়। ইরান আগে বিশ্বের তেলের বাজারের মাত্র 4% নিয়ন্ত্রণ করত, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে তারা তাদের রপ্তানি বাড়িয়েছে এবং তারা পরোক্ষভাবে এখন 20% তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। কে? ইরান করছে। কাতার থেকে আসা এলএনজি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, কারণ কাতারের প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। তার ফলে বিশ্বের 17% গ্যাস সরবরাহ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে আরো 5 বছর সময় লাগবে যুদ্ধ শেষ হওয়ার পর। এটি মানব ইতিহাসের এখনো পর্যন্ত সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয়। আসুন উপসাগরীয় দেশগুলোর পতন ও খাদ্য সংকট প্রসঙ্গে। দুবাইয়ের মতো জাঁকজমকপূর্ণ শহরগুলো আজ ধ্বংসের মুখে। পর্যটক নেই, হোটেলগুলোতে বিশাল ছাড় দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না। দুবাই এয়ারপোর্ট বন্ধ রাখতে হচ্ছে মাঝে মাঝেই। দুবাই প্রতিদিন প্রায় $600 মিলিয়ন লোকসান দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর 70% খাবার বিদেশ থেকে আসে। বন্দরগুলো বন্ধ থাকায় সেগুলোর চরম খাদ্য সংকট সেখানে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এর চেয়েও বিভীষিকার, সবচেয়ে বড় বিভীষিকার খবর হলো পানীয় জল ও বিদ্যুৎ সংকট।
মধ্যপ্রাচ্যের মানুষদের পানীয় জলের জন্য ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর নির্ভর করতে হয়। ডিস্যালিনেশন প্ল্যান্ট হলো সমুদ্রের তীব্র লবণাক্ত জলকে যান্ত্রিক পদ্ধতিতে লবণমুক্ত করা হয় বড় বড় প্ল্যান্টে। মধ্যপ্রাচ্যের সমস্ত দেশেই এই প্ল্যান্ট, বহু প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলো বিদ্যুৎ কেন্দ্রের সাথে যুক্ত। যদি বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয় তবে প্রায় 6 কোটি মানুষ পানীয় জল পাবে না। এখনো পর্যন্ত যা খবর, ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো যথা বিদ্যুৎ কেন্দ্র ও ডিস্যালিনেশন প্ল্যান্ট সরাসরি আক্রান্ত হয়েছে। কিছু প্ল্যান্ট চরম ঝুঁকির মুখেও রয়েছে। কাতারকে দিয়ে শুরু করি। কাতারের এলএনজি প্ল্যান্টে হামলা হয়েছে। এর ফলে বিশ্বের মোট গ্যাস সরবরাহের 17% স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে অন্তত 5 বছর সময় লাগবে। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা করেছে ইরান। দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো কয়েকটি সরাসরি ইরানি মিসাইল এবং ড্রোন হামলার কবলে পড়েছে এবং বাকিগুলো টার্গেটে আছে। সংযুক্ত আরব আমিরশাহী, এদের বিশেষ করে দুবাই ও আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা যুদ্ধের কারণে চরম অস্থিরতার মধ্যে রয়েছে। এই অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো আক্রান্ত হলে পানীয় জলের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোও অকেজ হয়ে পড়বে। ইতিমধ্যে কয়েক জায়গা আক্রান্ত হয়েছে। কুয়েতের এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি 10টি জ্বালানি ও বিদ্যুৎ পরিকাঠামোর উপর হামলা হয়েছে এবং আশঙ্কার কথাও জানানো হয়েছে। বাহরিন এবং ওমান, এই দেশগুলো আঞ্চলিক যুদ্ধের আওতায় চলে আসায় তাদের বিদ্যুৎ ও পানি শোধনাগারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং সবার উপর ইসরায়েল, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ডিস্যালিনেশন যে প্ল্যান্টেও বোমা পড়েছে ইতিমধ্যে। কেন এই স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে? তার কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের বিদ্যুৎ কেন্দ্র এবং ডিস্যালিনেশন প্ল্যান্টের পারস্পরিক নির্ভরতা। বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া শক্তিতে এই ডিস্যালিনেশন প্ল্যান্ট চলে। আবার ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে পাওয়া যে জল, সেই সমুদ্রের জল, সেই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্রয়লার ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। ইরান বা তার মিত্ররা যদি একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে তবে স্বয়ংক্রিয়ভাবে ওই অঞ্চলের পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এর ফলে প্রায় 6 কোটি মানুষ খাওয়ার জল, সুপেয় পানীয় জল এবং ব্যবহারের জলও, ওখানে তো সমুদ্রের জল ছাড়া আর কোনো জল নেই, বাকি জল তৈরি করে নিতে হয়। এই কারণেই এই দেশগুলোর জল ও বিদ্যুৎ পরিকাঠামো বর্তমানে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এটি এই যুদ্ধের সবচেয়ে অমানবিক ও ভয়ঙ্কর দিক। ইরানের অর্থনৈতিক যুদ্ধ কৌশলটা কিন্তু দারুণ। ইরান তার স্ট্র্যাটেজি খুব ভালোভাবে যে তৈরি করেছে সেটা তার টার্গেট পয়েন্টগুলো দেখে বোঝা যায়। ইরান বুঝে গেছে যে তারা সামরিকভাবে আমেরিকার সাথে সরাসরি পেরে উঠবে না, তাই তারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার কৌশল নিয়েছে। আমেরিকা ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের দুর্বল জায়গাগুলো চেপে ধরার লাইন নিয়েছে, আর এই স্ট্র্যাটেজিতে তারা এখনো পর্যন্ত সফল। আমেরিকা তাদের বাহিনীর পেছনে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন খরচ করছে। ইরান চাইছে আমেরিকাকে অর্থনৈতিকভাবে রক্তক্ষরণ ঘটাতে। তারা সফলভাবে সামরিক যুদ্ধকে বিশ্ব অর্থনৈতিক যুদ্ধে রূপান্তরিত করতে পেরেছে। 1 মাস শেষে আমাদের মূল্যায়ন হলো এই যুদ্ধে কেউই জিতল না, কিন্তু বিশ্ব অর্থনীতি চরমভাবে হারছে। তেলের দাম $150 পর্যন্ত উঠতে পারে, যা বিশ্বব্যাপী মন্দা, গ্লোবাল রিসেশন ডেকে আনবে। ট্রাম্পের একের পর এক উস্কানিমূলক বক্তব্য এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ভারত, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি এবং রুপির দাম কমে যাওয়া, টাকার দাম কমে যাওয়া। আগামী মাসটি আরো ভয়ঙ্কর হতে পারে, কারণ ট্রাম্প বলেছেন তিনি 7 এপ্রিল পর্যন্ত ইরানকে ভাবনার সুযোগ দিয়েছেন। আর ইরান বুঝে গেছে যে ট্রাম্পের এইসব হুমকি, এগুলো
কোনো গুরুত্ব নেই। এখন এই যুদ্ধের জন্য, যুদ্ধ থামাতে যদি সারা বিশ্ব থেকে চাপ আসে, এবং সে চাপ আসছে আমেরিকার ওপর, এমনকি এমন চাপও আসছে, ট্রাম্প সাহেব দয়া করে তার মুখে লিউকোপ্লাস কিংবা ঠোঁট দুটো সেলাই করে রাখুন, যাতে তিনি উল্টো পাল্টা আবল তাবল কথা না বলতে পারেন। কিন্তু যদি ট্রাম্পকে থামানো না যায়, এই যুদ্ধ আরো ভয়ঙ্কর হতে পারে। কূটনীতির পথে দ্রুত সমাধান যদি না আসে, এই যুদ্ধ সারা পৃথিবীকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। সারা পৃথিবী হারবে। ধন্যবাদ। প্রায় 20 মাস পর প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে। তবে সেটি স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে নাটকীয় ও বিস্ময়করভাবে পুলিশি গ্রেপ্তারের মধ্য দিয়ে। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ইউনূসের আমলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন সময় আলোচনায় ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হেফাজতে থাকার কথা জানানো, সংবিধান বহির্ভূতভাবে স্পিকার পদত্যাগ করেছেন দাবি করা, স্পিকার ও তার স্বামীর পাসপোর্ট করতে না দেয়া নিয়ে আলোচনা হয়েছিল। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের আগে বলা হয়েছিল স্পিকার নিরুদ্দেশ। এরপর হঠাৎ করে মঙ্গলবার ভোরে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর প্রশ্ন ওঠে, এই 20 মাস তিনি কোথায় ছিলেন? সেনাবাহিনীর তরফে তাদের হেফাজতে ছিলেন এমন তথ্য জানার পরও নতুন করে বিএনপি সরকার গ্রেপ্তারের খবর দিল কেন? আবার যে প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ এর মধ্য দিয়ে দেশে আবারও আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটল। বিশেষ করে আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া রাষ্ট্রীয় প্রটোকলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারই শুধু করেনি, 2 দিনের রিমান্ডও চেয়েছিল। তবে আদালত তার রিমান্ড বা জামিন কোনোটাই দেয়নি, পাঠিয়ে দিয়েছে কারাগারে। এমন নাটকীয় গ্রেপ্তারের পর দিনভর ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন। শিরীন শারমিন চৌধুরীকে বিএনপি সরকার হঠাৎ কেন গ্রেপ্তার করলো? এটার সাথে কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক আছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের দিন মানে 2024 সালের 5ই আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে। তার সাথে ছিলেন আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। গত বছরের 23 এপ্রিল আদালতকে এমন তথ্য জানিয়েছিলেন জনাব পলক। তবে পলকের এমন তথ্যের আগেই ইউনূস সরকারের আমলে একাধিকবার খবর হয়েছিলেন সাবেক স্পিকার। প্রথম খবর হয় 2024 সালের 2রা সেপ্টেম্বর। সেদিনের খবর ছিল পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ওই দিন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। বিস্ময়কর তথ্য ছিল, পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ইমেইলে পাঠানো হয়েছে তা তখনকার সরকার খোলাসা করেনি। তখন এভাবে পদত্যাগ করার যে খবর সরকার থেকে সার্কুলেট করা হয়েছে তা নিয়ে বিতর্ক ওঠে। কারণ রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পরবর্তী সংসদ না বসা পর্যন্ত স্পিকারের আর পদত্যাগের কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি। কিন্তু সংবিধান অনুযায়ী শপথ নিয়েও ইউনূস সরকার স্পিকারের পদত্যাগের বিষয়ে সংবিধানকে টিস্যু পেপার বানিয়ে ফেলেছিল। প্রায় 2 মাস পর বোঝা গিয়েছিল কেন অন্তর্বর্তী সরকার শিরীন শারমিনের পদত্যাগের খবরটি দিয়েছিল। 2024 সালের 31 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পান সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সপ্তাহখানেকের মধ্যেই আবার শিরীন শারমিন চৌধুরী সংবাদপত্রের শিরোনাম হন। এবারের শিরোনাম হলো, পাসপোর্ট পেতে আঙুলের ছাপ দিয়েছেন সাবেক স্পিকার। পুলিশ বলছে পলাতক। 2024 সালের 22 আগস্ট অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করেছিল। সাবেক স্পিকার তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনকে সঙ্গে নিয়ে ওই বছরের 3রা অক্টোবর ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। 10 অক্টোবর তাদের আঙুলের ছাপ ও আইরিশ ছবি জমা দেওয়ার কথা ছিল। গণমাধ্যমের খবরে তখন বলা হয় বাড়িতে বসেই তারা আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন।
দর্শক খেয়াল করে দেখুন, 2024 সালের 6 নভেম্বর বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল তিনি ঘরে বসেই আঙুলের ছাপ দিয়েছিলেন, যার অর্থ হলো অন্তর্বর্তী সরকার আমলে হয় সরকার তাকে গ্রেপ্তার করেনি অথবা করতে পারেনি। জনশ্রুতি আছে সরকার করতে পারেনি কারণ তিনি ছিলেন সেনা হেফাজতে। 2025 সালের 22 মে আইএসপিআর এর পক্ষ থেকে 626 জনের একটি তালিকা প্রকাশ করা হয়, যাদেরকে 5 আগস্টের পর সেনা সদরে আশ্রয় দেওয়া হয়েছিল। এই তালিকার 4 নম্বর নামটি ছিল শিরিন শারমিন চৌধুরীর। এরপর বেশ লম্বা একটা সময় স্পিকার কোথায় ছিলেন তা নিয়ে আলোচনা শোনা যায়নি, তবে মাঝে মধ্যে দু একটি গণমাধ্যমে তিনি নিখোঁজ এমন খবর প্রকাশিত হতে দেখা গিয়েছিল। যেমন 2025 সালের 25 অক্টোবর একটি গণমাধ্যমের খবর ছিল সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখন কোথায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যে তিনি স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে মানে ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। ওই খবরে বলা হয় তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার 1 বছরের তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপোড়েন চলছিল বলে খবর জানানো হয়। সবশেষ নির্বাচন হওয়ার পর যখন শপথ পড়ানোর জন্য স্পিকারকে দরকার, তখন বলা হয় তিনি কোথায় আছেন কেউ জানে না। যদিও 1.5 বছর আগে ঘরে বসে তিনি পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ দিয়েছিলেন। সরকারি ভাষায় এই না জানার মধ্যেই মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিড রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনে লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 60 বছর বয়সী সাবেক স্পিকারকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে তা ছিল দিনভর আলোচনার অংশ। আদালত থেকে সিঁড়ি দিয়ে নামানোর সময় হুড়োহুড়িতে পড়ে যান শিরিন শারমিন চৌধুরী। এ সময় ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি, তার সাথে কয়েকজন নারী পুলিশ সদস্য পড়ে যান। এসব প্রচন্ড ভিড়ে নাজেহাল হন শিরিন শারমিন চৌধুরী। তার চেয়েও বড় প্রশ্ন ওঠে, কেন প্রথমবার মতো রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বিএনপি সরকার আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে 1 নম্বর আছেন রাষ্ট্রপতি, 2য় স্থানে আছেন প্রধানমন্ত্রী এবং 3 নম্বরে আছেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। সে অনুযায়ী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছিলেন 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া এ ধরনের ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে আটকের আগে পরোয়ানা তো দূরের কথা, কোনো মামলার কাগজও দেখায়নি ডিবি পুলিশ। গণমাধ্যমের খবর অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় ভোর 4:30টায়। সময়টা ভোর বলা হলেও বাস্তবে তা গভীর রাত, যখন যে কোনো মানুষ গভীর ঘুমে থাকেন। শিরিন শারমিনকে একজন দাগি আসামি যে তাকে এত রাতে গ্রেপ্তার করতে হবে। ডিবি পুলিশ দাবি করেছে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন, সেখান থেকে